আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন। নমস্কার, আমি তরুণ ঘোষ। দর্শক, অনেকদিন আগে আমি আপনাদের বলেছিলাম যে তারেক রহমান দেশ ছেড়ে পালাবেন। মানে তার যা অবস্থা এখন, তাকে দেশ ছেড়ে পালাতেই হবে। এখন দেশের মধ্যে আভ্যন্তরীণ অবস্থা খুব খারাপ। এক তো হচ্ছে দ্রব্যমূল্যের চরম বৃদ্ধি, মানুষ অসহনীয় অবস্থায় পৌঁছে গেছে। দেশে বিদ্যুৎ নেই, কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, হাতে অর্থ নেই, আমেরিকার প্রবল চাপ, তারপরেতে ভারতের অসহযোগিতা। এক মাস আগে আমি একটা খবর করেছিলাম, এক মাস হবে, যে 128 কোটি টাকায় দেশটা বেচে দিলেন ইউনূস। সেই সময় আপনারা অনেক কথা আমায় লিখেছিলেন। আজকে কিন্তু সেই আলোচনাটাই আপনাদের দেশে হচ্ছে। আমি অনেক আগে বলি তো, ওই জন্য এখন আমি আবার স্মরণ করিয়ে দিলাম। একটু ব্যাকে গিয়ে দেখবেন আমার ভিডিওগুলো, সেখানে লেখা আছে 128 কোটি টাকায় দেশ বেচে দিলেন ইউনূস। তো এই যে গোলামি চুক্তি, আমেরিকার প্রচন্ড চাপ মাল নেওয়ার জন্য, এদিকে হাতে পয়সা নেই, ভারতের চূড়ান্ত অসহযোগিতা, তারপর হচ্ছে দেশের মধ্যে সেনাবাহিনীর মধ্যে ঢুকে গেছে সন্ত্রাসবাদ। বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর লোকজন কেউ পালিয়েছে, কেউ গা ঢাকা দিয়েছে, কেউ অ্যারেস্ট হয়েছে। তিনি বুঝতে পারছেন যে কোনো সময় তার উপরে প্রাণঘাতী হামলা হতে পারে। এই অবস্থায় তারেক রহমান দেশে থাকার ব্যাপারে মনস্থির করতে পারছেন না। আমাদের এখানে কূটনৈতিক মহলে যে জল্পনাটা হচ্ছে, শুধু শুধু জল্পনা তো হবে না, কোথাও কোথাও একটা ধোঁয়া তো বেরিয়েছে, খুঁজতে খুঁজতে আগুন বেরোবে। তারেক রহমান দুদিন আগে আপনাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে দেখা করেছিলেন। আপনারা খবর নিয়ে জানতে পারবেন সত্য না মিথ্যা। তারেক রহমান তার সঙ্গে দেখা করে তাকে একটা সম্ভবত প্রস্তাব দিয়েছেন। দেখুন, যে খবরটা আমাকে দিয়েছে ভারতবর্ষের বাংলাদেশ দেশ থেকে, সেই লোকটা বিশ্বাসযোগ্য, কিন্তু 10টা খবরের মধ্যে একটা খবর ভুল ঢুকিয়ে দেয়। ফলে অন্যের উপরে যে আস্থাটা আছে, এর উপরে অতটা আস্থা আমার নেই। কিন্তু খবরটা এমন, এবং বর্তমান অবস্থার সঙ্গে তার এত মিল, যে অবিশ্বাস করা সত্ত্বেও আপনাদের কাছে এই খবরটা আমি বলতে চাইছি। এটা কতটা সত্যি কতটা মিথ্যে সেটা ভবিষ্যৎ প্রমাণ করবে, আমি তার দায় নেব না। কিন্তু যেহেতু খবরটা আমার কানে এসছে, আপনাদের জানিয়ে রাখার দরকার। হয়তো সত্যি হলেও হতে পারে। এখন ওয়াকারুজ্জামানের কাছে গিয়ে তিনি একটা প্রস্তাব দিয়েছেন যে এই অবস্থার মধ্যে, এই অর্থনৈতিক সংকট এবং চারদিকে দেশের যে অবস্থা, আমাদের হাতে টাকা নেই, দেশ চালাবার মতো ক্ষমতা আমার নেই, আর আমার কথা কেউ শোনেও না। সেক্ষেত্রে আমি আপনার পরামর্শ চাই। আপনি একটা নিরপেক্ষ সরকার গঠন করুন, ওই আপনাদের কি বলে না, তদারকি সরকার টাইপের একটা ব্যবস্থা করুন। আমি তার হাতে ক্ষমতা দিয়ে আমি চলে যেতে চাই, এবং সেটা যত শীঘ্র সম্ভব। তবে তার 4-5টি শর্ত আছে। শর্তগুলো কি? 1 নম্বর শর্ত হচ্ছে, তাকে এবং তার মন্ত্রিসভার কিছু মানুষকে
সেফ প্যাসেজ দিতে হবে। নাম্বার 2, তার এখানে যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি অক্ষত অবস্থায় থাকবে। তার বিরুদ্ধে 3 নম্বর, তার বিরুদ্ধে যে সমস্ত মামলা আছে সেই সমস্ত মামলাগুলোকে অফিসিয়ালি প্রত্যাহার করতে হবে এবং নিশ্চিত করতে হবে পরবর্তীকালে এই মামলায় তিনি আর, তার বিরুদ্ধে আর কোনো মামলা এই ধরনের করা যাবে না। এইরকম গোটা 4-5 শর্তবর্ত উনি দিয়েছেন। ওয়াকারুজ্জামান সব শুনেছেন। অন্তর্বর্তী সরকার একটা গঠন করুন আপনি, তার হাতে ক্ষমতা দিয়ে আমি চলে যাব। কারণ ইউনূস যা করেছে বাংলাদেশকে গোলামির জায়গায় ঠেলে দিয়েছে এবং বাংলাদেশে দুর্ভিক্ষের পদধ্বনি কিন্তু শোনা যাচ্ছে। একটা পয়সা নেই, কিন্তু সব ব্যাংক থেকে ধার করে দেশ চালানো হচ্ছে। এই যে ব্যাংকের থেকে ধার হচ্ছে এবং মুদ্রা ছাপানো হচ্ছে, তাতে দেশের অর্থনীতি তো 12টা বেড়ে যাবে। অর্থনীতিবিদরা বলতে পারবেন যে দেশে সোনার উপরে নির্ভর করে টাকা ছাপানো হয়, তার হাতে মজুদ কত সোনা আছে তার উপরে নির্ভর করে টাকা ছাপানো হয়। এবার সোনার ভান্ডারের থেকে যদি বেশি টাকা ছাপানো হয় তাহলে পরে অর্থনীতি ডুবতে আরম্ভ করবে। এক সময় আপনাদের অর্থনীতি, মানে আপনাদের 100 টাকার মান ভারতবর্ষে 70-72 টাকা ছিল, এটা আপনারাই জানেন। এখন বর্ডারে আসুন, 40 থেকে 42 টাকার বেশি আপনারা পাবেন না। আরো যদি 1 মাস যায় তখন সেটা 30 টাকায় নেমে যাবে, 30 বা 32 এরকম কোন একটা টাকায় নেমে যাবে। তার মানে অবমূল্যায়ন টাকার যেভাবে হচ্ছে, তাতে এর অবস্থা, বাংলাদেশের অবস্থা ইরানের মতো হবে। ইরানের অর্থনৈতিক অবস্থা জানেন তো? শুনে রেখে দিন যে 1 লক্ষ রিয়াল, ইরানের 1 লক্ষ রিয়াল ইজিক্যাল টু ভারতবর্ষের 717 টাকা। 1 কোটি রিয়াল যদি আপনি, 1 কোটি এখন রিয়ালের নোট ছেপেছে ইরান, 1 কোটি রিয়াল যদি আপনি পকেটে নিয়ে বেরোন তাহলে আপনার 1 সপ্তাহের বাজার হবে না। এইরকম অবস্থা ইরানের। তা আপনার দেশ যেদিকে যাচ্ছে তাতে মনে হচ্ছে যে সামনে খুব কঠিন অবস্থা। ভারতবর্ষ পাশে না দাঁড়ালে খুব কঠিন অবস্থা। এতদিন যারা দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা করে বেড়াতেন না আপনাদের সামনে, যে দিল্লি না ঢাকা, মানে সেই লোকগুলোকে আমি এখন খুঁজে বেড়াই, কিন্তু তাদের কাউকে আমি আজকাল দেখতে পাই না। তাদের সেই হুঙ্কার, তাদের খেয়ে ফেলার, ভারতবর্ষে খেয়ে ফেলার হুঙ্কার এখন আর শুনতে পাওয়া যায় না। এখন তারেক রহমানের কথায় ফিরি। তারেক রহমান এখন সপরিবারে ভাবছেন যত তাড়াতাড়ি পারা যায় তত তাড়াতাড়ি বাংলাদেশ থেকে বেরিয়ে যেতে হবে। কারণ বাংলাদেশের এই অবস্থা থেকে বাংলাদেশকে বার করা তার সাধ্যের মধ্যে নেই। তার সাধ্যের মধ্যে নেই কেন, তার মন্ত্রিসভায় যারা যারা আছে তাদের কারণ নেই। এই পূর্বতন যে আপনাদের মানে ইউনূস সরকারের হচ্ছে সবথেকে, তার পূর্বতন সরকারের যে সবথেকে ব্যর্থ অর্থমন্ত্রী ছিল, তাকে তো এই সরকারে অর্থমন্ত্রী করা হয়েছে। একটা ব্যর্থতম অর্থমন্ত্রীকে সে আবার সেই মানে তাকে ফিরিয়ে এনে আবার অর্থমন্ত্রীত্বের দায়িত্ব দেওয়া, এটা কিভাবে একটা বিবেচক মানুষ করেন? অর্থাৎ তার কথাই কিন্তু
দেশ চলছে না, দেশ চলছে অন্যের কলকাঠি নাড়াতে। এই অবস্থায় তারেক রহমান বুঝে গেছেন যে তার পক্ষে বাংলাদেশে থাকাটা খুব একটা নিরাপদজনক নয়। যে কোনো সময় একটা বাজে ঘটনা ঘটতে পারে এবং তার পরিবারের প্রাণ সংশয় করতে পারে। তিনি যে এই সকলকে নিয়ে বলেছেন যে আমি এদেরকে নিয়ে, আমার মন্ত্রিসভার কয়েকজনকে নিয়ে আমি সেফ প্যাসেজ চাইছি, তার মানে সেই মন্ত্রিসভার সেই লোকেদের সঙ্গে, তার আমি নাম জানি না, মন্ত্রিসভার সেই লোকেদের সঙ্গে তার নিশ্চয়ই আলাপ আলোচনা হয়েছে। তাই তিনি পরশু দিনকে সেনাপ্রধানের সঙ্গে দেখা করে তিনি তার এই মতামতটা জানিয়েছেন এবং তিনি বলেছেন আপনি যত তাড়াতাড়ি ব্যবস্থা করতে পারেন তত তাড়াতাড়ি আপনি ব্যবস্থা করুন রাষ্ট্রপতির সঙ্গে কথা বলে, আমি এই পদে আর থাকতে চাইছি না। সুতরাং আমি যেটা বলেছিলাম 128 কোটি টাকায় দেশ পেয়েছেন, সেটা যেমন আপনাদের দেশে আলোচিত হচ্ছে, আজকে যে খবরটা আমি বললাম এটা যদি সত্যি হয়, আমি বলছি এটা যদি সত্যি হয়, কারণ সে মাঝে আমাকে একটা খবর গুলিয়ে দিয়েছিল, আমি খুব বোকা বনে গেছিলাম। মাঝে মাঝে এটাও করে ওরা, 10টা খবরের মধ্যে 9টা সত্যি দিয়ে দিল, একটা গুলিয়ে দেওয়া খবর দিল। তো সেই কারণে আমি আপনাদের নজর রাখতে বলছি, এটা সত্যি হলেও হতে পারে, আবার মিথ্যে হলেও হতে পারে, আমি দায়িত্ব নেব না, কিন্তু কানে যখন এসছে আপনাদের জানিয়ে রাখা ভালো। এবং দুদিন আগে যে সেনাপ্রধানের সঙ্গে দেখা করেছিলেন, এই খবরটা কিন্তু ঠিক, সেই খবরটা কিন্তু পাওয়া গিয়েছে এবং কাগজেও বেরিয়েছে সমাজ মাধ্যমে, তিনি গাড়ি চালিয়ে একা সেনা ভবনের দিকে ঢুকছেন সেনাপ্রধানের সঙ্গে দেখা করার জন্য। এখন ভবিষ্যৎ বলবে আজকের আমার এই ভিডিও কতটা ঠিক কতটা ভুল। বিএনপি বা তারেক রহমান আজ যাদেরকে গুপ্ত বলছেন তাদেরকে নিয়েই 2024 সালে শেখ হাসিনার সরকারের পতন ঘটিয়েছেন বলে আমরা আপনারা সবাই জানি। আজকে যখন তারাই বিএনপির প্রতিদ্বন্দ্বী, তখন তাদেরকে গুপ্ত বলে উপহাস করা হচ্ছে। এটাই রাজনীতি, এটা বাস্তবতা। আওয়ামী লীগের 16 বছরের শাসন আমলে এরা হেলমেট বাহিনী হয়ে ছাত্রলীগের মধ্যে ঢুকে ছাত্রলীগ তথা আওয়ামী লীগকে মানুষের সামনে ভয়ঙ্কর প্রমাণ করায় সফলতা অর্জন করেছিল। আর জুলাই সন্ত্রাসে এরাই ছিল মুখ্য চরিত্র। তারপর তো এই সন্ত্রাসীরাই ইউনূসকে সামনে রেখে দল গঠন করা থেকে শুরু করে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাস দখল, ডাকসুর মাকসুর সবকিছু দখল করে এখন তারা সংসদও দখল করেছে। ফলে এরা আর গুপ্ত কোথায় থাকলো বলুন তো? তারেক রহমান এদেরকে গুপ্ত বলে হাসছেন, কিন্তু এরাই তাকে ক্ষমতায় বসিয়েছে, এরাই তাকে বাংলাদেশে এনেছে, 21শে আগস্টের মামলা থেকে মুক্তি দিয়েছে। গুপ্তদের দান কি তারেক রহমান অস্বীকার করতে পারবেন? পারবেন। এই গুপ্তদের কাঁধে ভর দিয়েই তারেক রহমান ক্ষমতা পেয়েছেন। আজ তিনি যখন সংসদে বসে জামায়াত শিবিরকে গুপ্ত বলে সমালোচনা করেন, তখন ভোলেন না যে এই গুপ্ত শক্তিগুলোই তার রাজনৈতিক উত্থানের মূল ভিত্তি। 2024 সালে তথাকথিত জুলাই অভ্যুত্থানের পর থেকে জামায়াত ইসলামী এবং তার ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে বিএনপির উচ্চকণ্ঠ হওয়া বেড়েছে, কিন্তু এই উচ্চকণ্ঠ হওয়ার পেছনে কোনো নৈতিক অবস্থান নেই, আছে কেবল রাজনৈতিক স্বার্থ। কারণ তারা একই। তথাকথিত জুলাই সন্ত্রাস শুরু হওয়ার পর আওয়ামী লীগ জামায়াত শিবিরকে নিষিদ্ধ করেছিল, কিন্তু ক্ষমতা পেয়েই আওয়ামী লীগের সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় এবং আওয়ামী লীগ এবং ছাত্রলীগকেই উল্টো নিষিদ্ধ করা হয়। এই যে পট পরিবর্তন, এর সুযোগ নিয়ে শিবির আত্মপ্রকাশ করে ভয়ঙ্কর ভাবে। ডাকসু নির্বাচনে বড় ধরনের সাফল্য অর্জন করে, জাহাঙ্গীরনগরে, চট্টগ্রামে, রাজশাহীতে কোথায় নেই, মানে ছাত্র দল উধাও হয়ে যায়। ডাকসুর ভিপি সাদেক কায়েম, যিনি এক সময় ছাত্রলীগের মিছিলে হাঁটতেন, আজ তিনি শিবিরের ব্যানারে নির্বাচিত সভাপতি। ডাকসুর জিএস এস এম ফরহাদ, তিনিও ছাত্রলীগের একই কমিটিতে ছিলেন, মানে একটি কমিটিতে ছিলেন, এখন তারা শিবিরের মুখপাত্র। এই পরিচয় পরিবর্তনের পেছনে লুকিয়ে আছে একটি কৌশলপূর্ণ রাজনৈতিক রূপান্তর, যেখানে গুপ্ত থাকার অভিযোগ আসলে একটি
প্রচার কৌশল ছিল তাদের। গুপ্ত শব্দটি রাজনৈতিক অস্ত্রে পরিণত করতে চাচ্ছে বিএনপি। সম্ভব নয়। ছাত্রদল বলছে শিবির গুপ্ত রাজনীতি করে, তাদের নেতাদের পরিচয় গোপন রাখে, তারা ছাত্রলীগের ভিতর ঢুকে নির্যাতন করেছে। কিন্তু এটা তো আমরা সবাই জানি, গুপ্ত থাকলো কোথায়? কিন্তু এই অভিযোগের পেছনে লুকিয়ে আছে ছাত্রদলের নিজস্ব রাজনৈতিক ব্যর্থতাও। তারা ক্যাম্পাসে নিজেদের প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলেছে। সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে তাদের দূরত্ব বেড়েছে, ফলে তারা এখন গুপ্ত শব্দকে হাতিয়ার করে শিবিরকে ঘায়েল করার চেষ্টা করছে। আর শিবিরও এই আক্রমণের জবাব দিচ্ছে রামদা, কুড়াল, চাঁদাবাজ এসব ট্যাগ দিয়ে। এই পাল্টাপাল্টি আক্রমণে ক্যাম্পাস এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে। চট্টগ্রাম সিটি কলেজে শুরু হওয়া এই বিতর্ক এখন ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, কুমিল্লা, সিলেট সর্বত্র ছড়িয়ে পড়েছে। দেয়ালে দেয়ালে গুপ্ত এবং রামদা দল লেখা, ককটেল বিস্ফোরণ, ধারালো অস্ত্রে হামলা এসব এখন প্রতিদিনের ঘটনা। সংসদেও এই বিতর্ক পৌঁছে গেছে। সরকার এবং বিরোধী দলের সংসদ সদস্যরা একে অপরকে দোষারোপ করছেন। সরকার দলীয় সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভুইয়া হুঙ্কার দিয়ে বলেছেন বিরোধী দল সরকারকে নাজেহাল করতে চক্রান্ত করছে। আর জামায়াতের আমির শফিকুর রহমান বলেছেন সংসদে হুমকির ভাষা ব্যবহার করা হচ্ছে, যা সংসদীয় আচরণের পরিপন্থী। আহা, কি কথা! কিন্তু এই বাকযুদ্ধের পেছনে লুকিয়ে আছে একটি গভীর রাজনৈতিক সংকট, যেখানে ক্ষমতাসীন দল এবং এই তথাকথিত বিরোধী দল উভয়ই ছাত্র রাজনীতিকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে, কিন্তু ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। গুপ্ত শব্দটি আসলে একটি রাজনৈতিক প্রতারণার মুখোশ। যারা একসময় ছাত্রলীগের ভিতরে ঢুকে নির্যাতন করেছে তারাই আজ শিবিরের ব্যানারে নির্বাচিত। এই যে গুপ্ত বলাটা একটা দ্বিচারিতা হয়ে গেল। এই দ্বিচারিতার মধ্য দিয়ে বাংলাদেশের ছাত্র রাজনীতিকে আজ একটি গভীর সংকটে ফেলে দেওয়া হচ্ছে। বিশেষ করে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে এবং এই ছাত্রলীগকে রাজনীতির ময়দান থেকে সরিয়ে দিয়ে একটা সংকট তো তৈরি এমনিতেই হয়ে আছে। এই সংকট কেবল সংগঠনগুলোর মধ্যে সংঘর্ষে সীমাবদ্ধ নয়, রাজনৈতিক অসততার কত বড় হতে পারে। কারণ এক সময় ভাই ভাই আর এখন স্বার্থে মিলছে না বলে একে অপরকে হত্যায় মেতে ওঠা, এটা তো একটা ভয়ঙ্কর সংকট রাজনীতি, তাই না? আর এই সংকটের মূলে হচ্ছে আওয়ামী লীগের উপর আঘাত। 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যা করে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার চেষ্টা হয়েছিল। 2024 সালে আবারও ইউনূস শাসনের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। এই আঘাতগুলোর লক্ষ্য ছিল একটি, গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক শক্তিকে নির্মূল করা। আর এই আঘাতগুলোর ফলে যে শূন্যতা তৈরি হয়েছে, সেখানে এখন গুপ্ত রাজনীতির ফলে ফাঁপা শক্তিগুলো নিজেদের প্রতিষ্ঠিত করছে। আর এই জায়গাতেই ছাত্রদল এবং ছাত্র শিবির মারামারি করছে দখলদারিত্ব নিয়ে। আর সেই শূন্যতার সুযোগ নিয়ে তারেক রহমান ক্ষমতায় বসেছেন গুপ্তদের কাঁধে ভর দিয়ে। কিন্তু এখন যখন সেই গুপ্ত শক্তিগুলো তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে, তখন তিনি তাদেরকে অস্বীকার করছেন। এই অস্বীকার করার রাজনীতি আজ গুপ্ত বিতর্কের জন্ম দিয়েছে। আওয়ামী লীগ বিহীন এই কৃত্রিম রাজনৈতিক মাঠে আজ যে অরাজকতা চলছে, তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে শিক্ষাঙ্গন থেকে শুরু করে রাজপথ এবং সংসদ পর্যন্ত এই গুপ্ত বিতর্ক ছড়িয়ে পড়া। কারণ আর তো কোনো রাজনীতি নাই, কি করবে বলেন? গুপ্ত রাজনীতি, গুপ্ত শব্দ নিয়ে রাজনীতি শুরু হয়েছে। আমরা সবাই জানি এই গুপ্ত সবসময় বাংলাদেশে ছিল। গত 1.5 দশক ধরে জামায়াত ইসলামের ছাত্র সংগঠন, ইসলামী ছাত্র শিবির অত্যন্ত সুকৌশলে তাদের পরিচয় গোপন রেখেছিল। তারা নিজেরা এখন স্বীকার করছে যে তারা বিভিন্ন ক্যাম্পাসে ছদ্মবেশে অবস্থান করেছিল। এমনকি ডাকসুর নির্বাচনের বর্তমান ভিপি সাদিক কায়েম কিংবা জিএস এস এম ফরাদের মতো নেতারাও অতীতে ছাত্রলীগের মিছিল মিটিং এ অংশ নিয়ে নিজেদের আড়াল করেছিল। এই গুপ্ত অবস্থান থেকে তারা সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতন চালিয়ে তার দায় সুকৌশলে চাপিয়ে দিয়েছিল ছাত্রলীগের উপর। বছরের পর বছর ধরে তারা হেলমেট বাহিনীর আড়ালে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করেছে, যাতে সাধারণ মানুষের চোখে আওয়ামী লীগ এবং ছাত্রলীগকে একটি দানবীয় সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করা যায়। আর আজ যখন 5ই আগস্টের পট পরিবর্তনের পর তারা রাতারাতি প্রকাশ্যে এসে ক্যাম্পাসগুলোর একচ্ছত্র নিয়ন্ত্রণ নিয়েছে, তখন তাদের এক সময়ের মিত্র ছাত্র দলের গায়ে জ্বালা ধরেছে, ফোস্কা পড়ে যাচ্ছে আর গুপ্ত গুপ্ত বলে চিৎকার শুরু করেছে। তারেক রহমান তখন কি করছিলেন? যখন ছাত্রদল ছাত্র শিবির মিলে ছাত্র লীগ পিটাতো, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহবাগ মোড়ে গত বৃহস্পতিবার রাতের ঘটনা পরিস্থিতিকে আরো ঘোলাটে করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার কন্যা জাইমা রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অশালীন পোস্ট ছড়ানোর অভিযোগে ডাকসুর সমাজসেবা সম্পাদক এবং এবি জুবায়ের এবং সাহিত্য সম্পাদক মুসাদ্দিক আলীকে শাহবাগ থানার সামনেই বেধড়ক মারধর করেছে ছাত্র দলের নেতাকর্মীরা। আর এরা কি করেছিল? এই মোসাদ্দেক আর জুবায়ের পুরো ইউনূসের সময়টা জুড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।
আওয়ামী লীগের দোসর, ফ্যাসিস্টের দোসর বলে শিক্ষকদের যেভাবে হয়রানি করা হয়েছিল, আপনারা ভুলে গেছেন? শিক্ষকরা দৌড়ে দৌড়ে গাড়িতে আশ্রয় নিচ্ছে, তাও সেখান থেকে তাদের টেনে বের করার চেষ্টা হচ্ছে। এই দৃশ্য তো এই জুবায়ের এবং মোসাদ্দেক করেছে, তাই না? ছাত্রদল দাবি করছে যে শিবির এই অপপ্রচার চালিয়েছে, অন্যদিকে শিবির বলছে ছাত্রদল মানে বহিরাগতদের নিয়ে তাদের উপর পরিকল্পিত হামলা করেছে। এমনকি শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম এবং অন্যান্য নেতারা এই গুপ্ত শব্দটিকে ব্যঙ্গ বা স্যাটায়ার হিসেবে উড়িয়ে দেওয়ার ভান করলেও ভেতরে ভেতরে তারা চূড়ান্ত সংঘাতের প্রস্তুতি নিচ্ছে বলে আমরা জানি। নিজেদের 4,000 থানার 80,000 লোকের তালিকা প্রকাশ না করে তারা যে এখনো মানে এক ধরনের গোপন বা গুপ্ত রাজনীতিরই চর্চা করছে, সেটা তো দিনের আলোর মতো পরিষ্কার। সবচেয়ে লজ্জাজনক বিষয় হলো রাজপথ এবং ক্যাম্পাসের এই নোংরা কাদা ছোড়াছুড়ি এখন সংসদেও গিয়ে ঠেকেছে। সরকার দলীয় সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভুইয়া সংসদে দাঁড়িয়ে বিরোধী দলীয় জামাতকে হুমকি দিয়েছেন যে তাদের ভোটাররা আঙুল চুষবে না, বসে থাকবে না। উস্কানিমূলক, কিন্তু সংসদে তো এটা হবেই, কারণ দুই পক্ষ এখন ক্ষমতার লড়াইয়ে নেমেছে। একদা বন্ধু, বন্ধু যখন শত্রু হয় তখন তো ভয়ঙ্কর শত্রু হয়। কিংবা কেউ কেউ বলছেন এটা একটা খেলাও। এর প্রতিবাদে বিরোধী দলীয় নেতা এবং জামায়াতে আমির শফিকুর রহমান তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন যে এই ধরনের বক্তব্য জনগণকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দিচ্ছে। বা স্পিকারকে পর্যন্ত এই উত্তপ্ত বাক্য বিনিময়ে সামাল দিতে হস্তক্ষেপ করতে হয়েছে এবং অসংসদীয় শব্দ এক্সপাঞ্জ করার কথা বলতে হয়েছে। এটাই তো তাদের কাঙ্ক্ষিত গণতন্ত্র। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে জোরপূর্বক দমিয়ে রেখে তারা যে সংসদ এবং সরকার গঠন করেছে তা যে পদে পদে চরম ব্যর্থতার অন্ধকারে নিমজ্জিত, এই সংসদীয় হট্টগোল তার জলজ্যান্ত প্রমাণ। মূলত দেশ পরিচালনায় নিজেদের চরম ব্যর্থতা ঢাকতেই তারেক রহমান এবং তার দল বা ছাত্র দলকে লেলিয়ে দিয়েছে যে গুপ্ত বিতর্কের জন্ম দিয়ে তারা সাধারণ মানুষের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতে চাইছে। কিন্তু তারেক রহমান চাইলেই কি এই গুপ্তদের অবদান অস্বীকার করতে পারবেন? আজকের এই যে মসনদ, এই যে ক্ষমতার দম্ভ, তা তো এই স্বাধীনতা বিরোধী গুপ্ত শক্তিরই উপহার। এরা যদি ছাত্রলীগের ভেতরে ঘাপটি মেরে থেকে জুলাই সন্ত্রাসের তথাকথিত অভ্যুত্থানের মুখ্য চরিত্র হিসেবে অবতীর্ণ না হতো, তবে তারেক রহমানের দেশে ফেরা বা ক্ষমতা দখল কোনোটাই সম্ভব হতো না। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একমাত্র শক্তি আওয়ামী লীগকে বেআইনি ভাবে নিষিদ্ধ করে বাংলাদেশ আজ যাদের হাতে বন্দী, তারা কেবল নিজেদের আখের গোছাতে ব্যস্ত। এই গুপ্ত এবং রামদা বাহিনীর দ্বন্দ্বে দেশের সাধারণ শিক্ষার্থী এবং জনগণ আজ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। যতদিন না মুক্তিযুদ্ধের পক্ষের মূল শক্তি পুনরায় স্বমহিমায় ফিরে আসছে, ততদিন এই অবৈধ দখলদারদের হাত থেকে বাংলাদেশের প্রকৃত মুক্তি